ক্লাস 9 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের আমরা 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজ আমরা 7 নম্বর স্কুল দিনহাটা হাই স্কুল এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি ভিডিও ভালো লাগে তোমরা শেয়ার করো ও লাইক করো। ওকে, এতে প্রত্যেক সমস্ত বন্ধুর কিন্তু এই প্রশ্নচিত্রের সমস্ত স্কুলগুলো সলভ হয়ে যায় এবং ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো পরীক্ষায় আসতে পারে বাংলার ক্ষেত্রে, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, ভূগোল, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু মানে এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিট করে দেবো এবং এর সাথে সাথে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা কোনটা পরীক্ষায় আসতে পারে সব কিছু কিন্তু বলে দেবো। তো 7 নম্বর স্কুল দিনহাটা হাই স্কুল এটা কমপ্লিট করছি। একে দেখে তো কে দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এটা হবে অপশান এ ষোড়শ লুই। এবার দেখো দুয়েরটা, বাস্তিল দুর্গের পতন হয়, এটা হবে অপশান এ 14 জুলাই 1789 খ্রিস্টাব্দ। তিনেরটা, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হয়, অপশান এ করভি। চারটা, অর্থমন্ত্রী ছিলেন না, চারটে অপশান আছে এর মধ্যে অর্থমন্ত্রী ছিলেন না, অপশান সি হবে ক্যানন। কারণ 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 হচ্ছে কি কোনো অর্থমন্ত্রী ছিল না, অপশান সি। ওকে, পাঁচেরটা, ব্রান্সউইক ছিলেন, ব্রান্সউইক ছিলেন কি, অপশান বি প্রাশিয়ার সেনাপতি, প্রাশিয়ার সেনাপতির নাম ছিল ব্রান্সউইক। ছয়টা দেখা দিয়েছে, সিজাল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সিজাল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ছয়টা তবে কি অপশান এ ইটালিতে, অপশান এ কি হবে ইটালিতে। সাতেরটা, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়, এটা হবে কি অপশান বি ফ্রান্স। আটেরটা, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির লেখক ছিলেন, এটা হবে অপশান বি লিও টলস্টয়। ওকে, আমি বলে রাখি লিও টলস্টয়ের কিন্তু আরও একটা গল্প তোমরা পড়েছো ইলিয়াস, তোমাদের কিন্তু বাংলা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু ইলিয়াস গল্পটাও কিন্তু লিও টলস্টয়ের লেখা। ওকে, এবার দেখো চলে আসো, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, এটা হবে অপশান ডি লিপজিগের যুদ্ধ, এটা হচ্ছে কি জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। দশেরটা, নেপোলিয়ান বিরোধী জুনটা বা সামরিক চক্র গড়ে ওঠে, এটা হবে অপশান এ স্পেনে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি দুয়ের দাগের পূর্ণবাক্যে উত্তর দাও। সাকুলত কারা, সাকুলত হচ্ছে ফ্রান্সের, যেহেতু 1 নম্বর দেখো, যেহেতু 1 নম্বরে ছোট করে লিখতে হবে, কি লিখবে, ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষরা, ফ্রান্সের শহরে খেটে খাওয়া দরিদ্র মানুষরা, এদের মধ্যে কি ছিল, গৃহবৃত্ত ছিল, দোকানদার ছিল, রিক্সা চালক ছিল, এই সমস্ত মানুষগুলো কিন্তু সাকুলত ছিল। ওকে, যারা জলবাহক তারা ছিল। ওকে, এবার চলে আসো দুইটা, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন, এটা হবে 1812 খ্রিস্টাব্দে। তাহলে নেপোলিয়ান কিন্তু 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছিল। এবার দেখো এটা অ্যাসাইনেট কি, অ্যাসাইনেট হচ্ছে কি ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট, তাহলে কি লিখবে এটা, অ্যাসাইনেট হচ্ছে ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট বা মুদ্রা, একে আমরা কি বলবো, অ্যাসাইনেট বলবো। ওকে, এবার চলে আসো তিনের দিকে, দেখো ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা, মানে কি ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিত হয়েছে। প্রথমে দিয়ে আছে ফিজিওক্রাস্ট, এটা কি হবে, এটা হবে অপশান সি অর্থনীতিবিদ। ফিজিওক্রাস্ট হবে অর্থনীতিবিদ, তাহলে ক স্তম্ভের এর সঙ্গে খস্তম্ভ সি হলো, আমি পাশে সি লিখে দিচ্ছি। ওকে, দুইটা আছে টেইলি, টেইলি কি হবে, অপশান এ ভূমিকর, অপশান এ হবে কি ভূমিকর, টেইলি থেকে হবে অপশান এ ভূমিকর। আর লেতরদা ক্যাসে হবে পরোখানা, লেতরদা ক্যাসে হবে পরোয়ানা, অপশান বি। তাহলে ফিজিওক্রাস্ট হবে অপশান সি অর্থনীতিবিদ, টেইলি হবে ভূমিকর, লেতরদা ক্যাসে হবে পরোয়ানা। ওকে, এবার চলে আসে 2 নম্বরের প্রশ্ন। প্রথমে আছে 2 দিকের একটা কি দিচ্ছে দেখো, ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল, একটা কি দিয়েছে, ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল।
দেখো ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল? পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত। ইন্টেন্ডেন্টরা ছিল বিশেষ ক্ষমতাশালী। কাজ ছিল, এদের প্রধান কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা ও রাজস্ব আদায় করা। ঠিক আছে। এছাড়া স্থানীয় বিচার ব্যবস্থা, সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ বিভিন্ন বিষয়ে তাদের নিয়ন্ত্রণ কিন্তু ছিল। তবে দুর্নীতিগ্রস্ত এই রাজকর্মচারীদের অত্যাচারের আজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওকে, তাহলে ইন্টেন্ডেন্টদের প্রধান কাজ তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আমি কিন্তু বলে দিলাম। এবার চলে আসার পরের প্রশ্নটা, দুইটা সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্জি কি? সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্জি কি? সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান 1791 খ্রিস্টাব্দ নামক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের সব কৃতিত্বের অবস্থান ঘটে এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত হয়। ধর্মযাজকেরা রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হতেন এবং তাঁরা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হন। একে আমরা কি বলবো? সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। ওকে, তোমরা যদি পারো এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এবার চলে আসি পরের প্রশ্ন কি, যে কনফেডারেশন অব দ্য রাইন কি? দেখো, অস্ট্রিয়া ও রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্য সামনে রেখে নেপোলিয়ন রাইন উপত্যকার রাজ্যগুলিকে নিয়ে একটি রাইন রাজসংঘ গড়ে তোলেন। প্রথমে ব্যাভেরিয়া, পরে ইউটেনবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও 13টি ক্ষুদ্র রাজ্য নিয়ে এই রাজসংঘ গঠিত হয়। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাশিয়ার প্রাধান্য লাভ করা। কাজ কি ছিল? ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্সের আশ্রিত বাফার হিসেবে কাজ করা। ওকে, এটা ছিল কনফেডারেশন অব দ্য রাইন। ওকে, তোমরা পারলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এবার চলে আসো পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? দেখো এটা হচ্ছে পোড়ামাটি নীতি। যদি তোমাদের কারো কাছে যদি জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বুকটা থাকে তার 48 পৃষ্ঠাতে 48 পেজ দেখে নাও। 48 পৃষ্ঠায় কিন্তু এই পোড়ামাটি নীতিটা পুরো সুন্দর করে দেওয়া আছে, যে 1812 খ্রিস্টাব্দে 26শে জুন নেপোলিয়নের মহতী সেনাদল টিলসিটের কাছে নিমেন নদী অতিক্রম করে রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। 5 বছর আগে 1807 খ্রিস্টাব্দে এই টিলসিটেই নেপোলিয়ন ও যার আমৃত্যু বন্ধুত্বের চুক্তি আবদ্ধ হয়েছিলেন। রুশ সেনাবাহিনী নেপোলিয়নকে বাধা না দিয়ে এবং সম্মুখ যুদ্ধ এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পশ্চাৎপ্রসরণ করতে থাকে। পশ্চাৎপ্রসরণের কালে তারা পোড়ামাটি নীতি গ্রহণ করে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, শস্যক্ষেত্র এবং শহর ও জনপদ, বাসস্থান, বস্ত্র প্রভৃতি অগ্নিসংযোগ করে মানে আগুন ধরিয়ে দিয়ে এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সেনাবাহিনী সেগুলি ব্যবহার করতে না পারে। রুশ সেনাদের এই পোড়ামাটি নীতি গ্রহণ এবং তাদের অনুসরণ করে মহতী সেনাদলের রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের ফলে নেপোলিয়ন খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময় প্রকৃতিও নেপোলিয়নের বিরোধিতা শুরু করে। জুলাই থেকে প্রবল বর্ষণ, আগস্ট অসহ্য চাপা গরম এবং পরে প্রবল শীত নেপোলিয়নের বাহিনীর অবস্থা শোচনীয় করে দেয়। ঠিক আছে, তোমরা যদি কেউ জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বুকটা কেন ইতিহাসের, তারা কিন্তু 48 পৃষ্ঠাতে কিন্তু এটা পাবে, পোড়ামাটি নীতিটা। ওকে, এবার চলে আসি আমরা টিলসিটের সন্ধির শর্ত কি ছিল? দেখো, 1807 খ্রিস্টাব্দে ফিটল্যান্ডের যুদ্ধে নেপোলিয়নের কাছে পরিচিত হয়ে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ফ্রান্সের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষর করতে বলেন। এর শর্ত কী ছিল? এই সন্ধির শর্তগুলো ছিল হচ্ছে কি, নেপোলিয়ন ইউরোপের যে সকল রাজনৈতিক সংগঠন স্থাপন করেন রাশিয়ার যা তার মেনে নেন। 1 নম্বর। 2 নম্বর কী ছিল? পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় নীতির স্বীকৃতি দেন। 3 নম্বর কী ছিল? ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপিত হয়। আর কি ছিল? ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দ্বন্দ্বে যার মধ্যস্থতা রাজি হন। তাহলে এই 4টি ছিল কি এই সন্ধির শর্ত। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রশ্ন নির্মাণ বেছে নিয়ে আমাদের কিন্তু 1 নম্বরের সমস্ত প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু উত্তর
কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলে ভিডিও নতুন দেখছো বা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও আসার জন্য, পাওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করতে, যাতে তারাও কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সলভ করতে পারে বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে পারে। ওকে,